This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের দামামা বাজার শুরুতেই উন্নয়নের খতিয়ান দেখা শুরু করেছে রাজ্যের শাসক দল। তৈরি করেছে উন্নয়নের পাঁচালী। ভোট আসতেই প্রার্থীও ঘোষণা হয়ে গেছে, মনোনয়নপত্র জমা করা শুরু হয়েছে ইতিমধ্যে। কিন্তু কতটা উন্নয়ন হয়েছে এলাকায়, কেমন আছে সাধারণ মানুষ, কি বলছে এই মুর্শিদাবাদ বেলডাঙ্গার বাসিন্দারা? দিদি কেমন আছেন? ভালো আছি। সামনেই তো নির্বাচন, কাকে চাইছেন? আমরা মমতার দিকে চাই। মমতার দিকে চাইছেন, মোদিকে চাইছেন না? না, মোদিকে চাইছি না। আরে মোদিরও তো একবার সুযোগ পাওয়া উচিত। সুযোগ উনি তো সুযোগ দেওয়ার আগেই মানুষকে হয়রানি শেষ পাচ্ছে না, সাধারণ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। যেমন এসআইআর থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, নোট বদল থেকে আমাদের যতদিন ধরে লকডাউন হচ্ছে ততদিন দিদি আমাদের ফ্রিতে রেশন দিচ্ছে। উনি আমাদের জন্য কি করছেন? 3 মাস টাকা দিয়েছেন, তারপর থেকে উনি কি আমাদের আর কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন? মানুষকে হয়রানি, আজ এসআইআর, আজকে এনআরসি, আজকে এটা করা ওটা করা সেটা করে মানুষকে, সাধারণ মানুষকে লাইনের পর লাইন, রোদ্দুরে বৃষ্টিতে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থেকে বাচ্চাদেরকে দাঁড়িয়ে রেখে, বাচ্চাদের বাড়িতে রেখে বা রাস্তাঘাটে রোদ্দুরে থেকে আমাদেরকে মানে অশান্তি, লাইনের পর দীর্ঘস্থায়ী ভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো দিদির কাছ থেকে কি পাচ্ছেন? দিদিকে চাওয়ার কারণ কি? দিদি যবে থেকে এসেছে ততদিন থেকে আমাদের বাচ্চা, আমরা বড় হয়েছি, ওখান থেকে আমরা মিড ডে মিল পাচ্ছি, বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব, ওদের খাতা পেন ব্যাগ ফ্রিতে, তারপরে ড্রেস থেকে জুতো থেকে শুরু করে সমস্ত, তাদের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তারপরে যুবসাথী থেকে বিভিন্ন প্রকল্পে উনি আমাদের দিচ্ছেন, এবং ক্ষেত মজুর থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে সব দিক থেকে উনি সহায়তা করেছেন। বিজেপি তো বলছে যে আসলে পরে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে থেকে অন্নপূর্ণা ভান্ডার দেবে, ঘরে ঘরে চাকরি দেবে, শিল্প দেবে, কারখানা তৈরি হবে। উনি কি এখনো শুরু করেছেন? মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের আশায় রেখেছেন। উনি কি এখনো শুরু করেছেন? জিতলে উনি আগে যখন কাজ দেখাবে তখন হবে, কাজ না দেখে প্রতিশ্রুতি সবাই দিতে পারে, কিন্তু দিদি আমাদের প্রতিশ্রুতি দেওয়ার আগে কাজ দেখিয়ে দিচ্ছেন। আপনি কোথায় থাকেন? এখানেই থাকে। সেখানেই থাকেন। আপনার নাম? মমতাজ খাতুন শেখ। সামনেই তো নির্বাচন, কাকে চাইছেন? আমরা মমতাকে চাই। মমতাকে চান? মোদিকে চান না? না, মোদি তো গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। মোদি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আর এখানে ধরো আমরা সবই কিছু বেছি, লক্ষ্মী ভান্ডার বেছি, সাইকেল দিচ্ছে মমতা, স্কুলের বই খাতা, তোমার জুতো জামা সবই দিচ্ছে মমতা। আর মমতার উপকার আমরা আছি, আর মমতা আমাদেরকে সাহায্য করছে। মমতাও আমরা ভোট দিয়ে সাহায্য। গ্যাস কত টাকা দিয়ে কিনেছেন লাস্ট কিনেছে 1100 টাকা দিয়ে। 1100 টাকা দিয়ে? আমাদের তো এখন 9,000 টাকা নিত মোদি, তখন 1 টাকা বাড়িয়ে দিয়েছে। 100 টাকা বাড়িয়ে দিয়েছে মোদি, 100 টাকা বাড়িয়ে দিয়েছে। মোদি তো বলছে আসলে পরে ঘরে ঘরে চাকরি দেবে, 3,000 করে অন্নপূর্ণা ভান্ডার দেবে, শিল্প আসবে, কারখানা তৈরি হবে। না, এখনো তো কাউকে কিছু দেয়নি, মমতাই দিয়েছে। এখন তো মোদি কিছু দেয়নি। মোদি দিল্লি পাতানি, মোদির নাম হইতো, মোদি তো দেয়নি। এখন আরফাত ভাইকে ডাকলেও আসে, আমাদের উপকারে আসে। আমরা আত্মীয় দিনে যখনই পাই উপকারে পাই আরফাত ভাইকে। আর এখানে মমতাই আমাদের সাহায্য করছে। রাস্তাটা অর্ধেক হয়েছে, রাস্তাটা এখনো হয়নি, রাস্তাটা এখনো হবে, স্যাংশন হয়ে গেছে। আবার মমতা ঘরও দিয়েছে আমাদেরকে, মমতার বাড়িটা। আমরা মমতাকেই চাই। মমতা ধরো সব টাইম কল দিয়েছে, মমতা পানি খাওয়াইছে, মানুষকে উপকার করছে। মমতা আমাদের সাহায্য দাঁড়িয়েছে, মমতার সাহায্য আমরা করব। আপনার নাম? আমার নাম রসিনা বিবি। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমি এইখানকার বাসিন্দা। সামনেই তো ভোট, কাকে চাইছেন? আমরা দিদিকেই চাই, মোদিকে চান না? মোদিকে আমরা চাই না। মোদিকে চান না কেন? মোদি তো হচ্ছে একটা দুর্ভাগ্য, ও তো আমাদের সর্বনাশের পালা করে না। ও সমস্ত লোকজনকে মারা ধরা করে, মুসলমান দেখে ও টিকতে দেয় না। আর ধরুন সবকিছুতেই ও বাধা দেয়, সবকিছুতেই বাধা দেয়? সবকিছুতেই, কোনো কিছুতে আমরা সুযোগ সুবিধা ওর পাই না। আর দিদি কি কি দিচ্ছে? দিদি তো সবকিছুই দিচ্ছে। দিদি আমাদের ঘর বাড়ি দিয়েছে, আমাদের রাস্তাঘাট করে দিয়েছে, আমাদের অনেক উন্নতি করেছে। আমাদের হসপিটালের যে কাজটা শুরু করেছে সে কাজটা সম্পূর্ণ হয়েছে। আর ধরেন ভাতা দেয়, লক্ষ্মী ভান্ডার দেয়, বাচ্চাদের স্কুলে সুযোগ সুবিধা অনেক দেয়, সাইকেল দিয়েছে, যুবশ্রী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, স্বাস্থ্যসাথীর কার্ডও দিয়েছে, তাতেও সুযোগ সুবিধা অনেক দিয়েছে। রেশন পান? রেশন পাই ফ্রিতে। ফ্রিতে পান? ফ্রিতে আর পাই। গ্যাস? গ্যাসটাই সমস্যা, অনেক সমস্যা গ্যাসটা।
গ্যাসটা আমরা অনেক দাম দিয়ে কিনতে হয়েছে, তবুও আমরা পাচ্ছি না। কত টাকা দিয়ে কিনেছেন? এখন 1230 টাকা দাম। 1230 টাকা। এই হচ্ছে, আমরা সাধারণ মানুষ কি করে চলবো বলেন? তো আমরা কিন্তু পেটে খাবো না আমরা গ্যাস কিনে রান্না করব? এই যে জ্বালানের দামও বাড়ি দিয়েছে 300 টাকা মূল, তাহলে আমরা কিভাবে বিজেপি কি তো করব? বলছে আসলে পরে ঘরে ঘরে শিল্প দেবে, চাকরি দেবে, মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার করছে সব করে। সব মিথ্যে কথা। ও তো মানুষকে উচকি রেখে দিয়েছে না, ওকে তো কেউ চায় না, আমরাও চাই না। আমরা বাংলাকে বাঁচাইতে গেলে আমরা মমতা দিদিকে চাই। আমাদের এই যে আমাদের আরফাত ভাই আমাদের সমস্ত সবকিছু দায়িত্ব নিয়ে করে দেয়, এটাই তো আমরা যে রাস্তাঘাটের অনেক অসুবিধা করেছি অনেকদিন। এই কাদাতে হেঁটেছি, পানি যাবার রাস্তা ছিল না, আমরা ড্রেন পেয়েছি, রাস্তায় কারেন্ট পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি, জলপান জল পাই, সবকিছু। আমাদের ওখানটা আর একটা ট্যাপও বসিয়ে দিয়েছে, সবকিছুই আমাদের সুযোগ সুবিধা আমরা অনেক পেয়েছি। বাচ্চাদের ঘরে ঘরে সমস্ত কিছু, মিড ডে মিল থেকে শুরু করে সব পায়। সবকিছুই পাই। আমাদের আরফাত ভাইয়েরও অনেক সুবিধা, যখন যা ডাকি ঠিক তখন তা আমরা পাই কাছে। একটাই লক্ষ্মী ভান্ডার পাই আমি, তাছাড়া যুবসাথী যারা করেছে তারা সবাই পাই। আপনার নাম? আমার নাম নাজিরা বিবি। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসী, আমি 6 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা। সামনেই তো ভোট, কাকে চাইছেন? আমরা মমতা দিদিকে চাই। মমতা দিকে চাইছেন, মোদিকে চাইছেন না? না না, মোদি হচ্ছে জঘন্য লোক একটা। ও এর সব এইগুলো সব ভোটের থেকে লিস্টে থেকে নাম করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। মুসলিমে হিন্দুতে মারামারি দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, মানে অনেক অত্যাচার করছে মানুষের উপরে। আমরা তো মোদিকে চাই না, আমরা মমতা দিদিকেই চাই। মমতা দিদি আমাদের অনেক কিছু কাজে লেগেছে, অনেক কিছু করছে। আমার ঘর বাড়ি ছিল না, ঘর বাড়ি করে দিয়েছে। আমাদের দিকে রাস্তা ছিল না, রাস্তা করে দিয়েছে। কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে। আবার ধরেন ওই হসপিটালে সিজারে সেগুলো করে দিয়েছে। স্কুলে বাচ্চাদের ছেলে মেয়েদের তা অনেক কিছু দিদি দিয়েছে। খিচুড়ি থেকে সিজার থেকে আরম্ভ করে পেটে বাচ্চা তাদের গাড়ি মারি তা হসপিটাল থেকে আসে, অনেক কিছু সুবিধা করে দিয়েছে দিদি। আমরা দিদিকেই চাই, আমরা দিদি ছাড়া কোনো নির্দল আমরা চাই না। বিজেপি তো বলছে আসলে পরে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার দেবে। আমাদের কোনো লোভ নাই, 3000 আমাদের লোভ নাই। এটা 12 মাস দিচ্ছে, চাকরিতেও লোভ নাই। 12 মাস যেটা আমার দিদি দিচ্ছে, আমরা ওতেই শান্তি। ঘরে ছেলে মেয়েদের চাকরি চান না? না, চাকরি চাই না। আমাদেরকে এগুলো সব লোভ দেখানো হচ্ছে, আমাদের কোনো লোভ নাই। আমরা যেটা দিদি দিচ্ছে আমরা ওটাই আমাদের সন্তুষ্ট। আমাদের যেটা 12 মাস দেখাশোনা করছে, দিদিকেই দেবেন? দিদিকেই দিব আমরা। আমরা দিদির কাছে বলছি না, অনেক আমরা সুযোগ সুবিধা পাচ্ছি আমরা, তাইতে দিদিকে আমরা চাই। আমার নাম সাকিলা বেওয়া। একবার সাকিলা বেওয়া। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানকারই বাসিন্দা আমি। দিদি কেমন আছেন? ভালো। ভালো আছেন? সামনেই তো নির্বাচন, কাকে চাইছেন? দিদিকেই চাই আমরা। দিদিকে চাইছেন, মোদিকে চাইছেন না? না, চাইছি না। মোদিকে চাইছেন না কেন? কারণ আমাদের ওই যে এসআইয়ের নাম ভুলের জন্য যেভাবে ছোটাছুটি করতে হচ্ছে, কোথাও যাইতে হয়েছে, এখানে যেছে ওখানে যেছে, লাইনে দাঁড়াতে হয়েছে, মানুষকে হয়রানি করছে, এরকম আমরা মানে চাই না। মোদিকে চাই না আমরা মমতা দিদিকেই চাই। রেশন পান? রেশন পাই। টাকা দিয়ে কিনতে হয় না ফ্রি? না, ফ্রিতে। আর গ্যাস? গ্যাস আমাদের মানে প্রচুর, আমাদের গ্যাসের জন্য সমস্যা হচ্ছে, প্রচুর দাম নিচ্ছে, আবার পাওয়াও যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, অনেক দামও নিচ্ছে, ব্ল্যাকে বিচছে, এরকম হয়ে যাচ্ছে। গ্যাসের দাম লাস্ট কত কিনেছেন? 1400 1500 এরকম। 1400-1500? দিদির কাছ থেকে কি কি পাচ্ছেন সুযোগ সুবিধা? দিদির কাছ থেকে এই যে আমরা পড়াশোনা করেছি, সাইকেল পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি এখন, তারপরে রূপশ্রী, কন্যাশ্রী, সব কিছুই আমরা পেয়েছি, অনেক সুবিধা সুযোগ পেয়েছি। আসলে পরে অন্নপূর্ণা ভান্ডার দেবে 3000 টাকা করে, ঘরে ঘরে শিল্প দেবে, কাজ দেবে, চাকরি দেবে। আমরা ওইসব চাই না, আমরা দিদিকেই চাই। আর দিদি অনেক আমরা কিছু চাই না, আমরা দিদিকেই চাই। কারণ ওইসব মিথ্যে প্রতিশ্রুতি আমরা চাই না। ওইসব ওইসব আমাদেরকে দিয়ে ভুলাতে পারবে না। সমস্ত কিছু দেবে, সব রকম সুযোগ সুবিধা সাধারণ ওই কিসের কিছুই নাই, দেখে যেটা দিদি দিয়েছে সেটাই আমরা বলছি, আর যেটা সুবিধা সুযোগ আমরা পেয়েছি সেটাই বলছি। আপনার নাম? মেহেদি খাতুন। মেহেদি খাতুন। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকারই বাসিন্দা। ভালো আছেন? ভালো আছি, খুব ভালো আছি। সামনেই তো নির্বাচন, কাকে চাইছেন? সামনে নির্বাচন তো আমরা জানি,
যে 26 সালে বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচন, এবং আমরা আমাদের দিদিকেই চাই এই নির্বাচনে। দিদিকে চান, মোদিকে চান না? না, মোদিকে চাওয়ার কোনো প্রশ্নই নেই। মোদি যখন থেকে এসেছে কেন্দ্রের সরকারে তখন থেকে মানুষকে লাইন আর লাইন, লাইন আর লাইন, কোনো সময় নোটবন্দি, কোনো সময় কালো টাকা, কোনো সময় আধার লিঙ্ক, কোনো সময় মানুষকে একটার পর একটা মানে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। এবং যে এসআইআর যে চক্রান্ত, এই চক্রান্ত মানুষ মানে চরমভাবে ভোগান্তি এবং আতঙ্কিত। এবং আমরা কোনোদিনই চাই না যে আমাদের এই পশ্চিমবঙ্গ যে শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব আছে, সম্প্রীতি আছে, এই সম্প্রীতি নষ্ট করার জন্য মোদী সরকারকে কোনোদিনই আমরা বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে চাই না। আমরা দিদিকেই চাই, আবার পুনরায় দিদিকেই চাই। তার কারণ দিদির যে উন্নয়ন আমরা পেয়েছি, পরিষেবা সাধারণ মানুষ যেগুলো পেয়েছে, প্রচুর পরিষেবা পেয়েছে, প্রায় 100টার মতো প্রকল্প আমরা দিদির কাছ থেকে পেয়েছি। তিনি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আদিবাসী সকলের জন্য ভেবেছেন এবং সকলেই তার পরিষেবা পেয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা বাড়িতেই আমাদের এই দিদির তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের উন্নয়ন আছে। এই কারণে পুনরায় দিদিকেই চাই এবং শান্তি শৃঙ্খলা বজায় থাক, ভ্রাতৃত্ব বজায় থাক। আমরা হিন্দু মুসলিম মিলেমিশে যেভাবে বাস করছি আমরা সেটাই চাই। কিন্তু মোদি তো বলছে আসলে পরে ঘরে ঘরে কাজ দেবে, চাকরি দেবে, শিল্প হবে, কারখানা হবে। দেখুন, ক্ষমতায় আসার জন্য অনেকজন অনেক কিছু কথা বলেছে বিগত দিনেও, কোনোদিনই সেটা হয়নি। একমাত্র মমতা ব্যানার্জির সরকার যেটা কথা দিয়েছে সেই কথা রেখেছে। তাছাড়া কোনো সময় কংগ্রেস সরকার ছিল দেখেছি আমরা, কোনো সময় বাম সরকার ছিল, বিজেপি সরকার তো পশ্চিমবঙ্গে কোনোদিন আসেনি, আসবেও না। কেন্দ্রে বরাবরই বিজেপি সরকার যখন থেকে থেকেছে বিভিন্ন ধরনের ভাওতা মানুষকে দিয়েছে, সেই ভাওতাতেই চলছে এবং সম্প্রীতি নষ্ট হয়েছে, মেরুকরণের রাজনীতি হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি সবসময়তেই। আপনার নাম? আমার নাম আরফাত শেখ। আপনি কি এলাকার বাসিন্দা? আমি এলাকার বাসিন্দা। মূলত এসআইআর গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ, আর ভোটের নিরিখে যাকে হাতিয়ার করছে রাজ্যের শাসক দল। এই বিষয়ে কি বলছে বেলডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান, দেখুন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী অনুরাধা হাজরা ব্যানার্জি। নমস্কার দিদি, আপনাকে আমাদের নজরের রাত দিনে স্বাগত। দিদি, সামনেই ভোট, কি বলবেন? আবহাওয়া কিরকম বুঝতে পারছেন? দেখুন, অনেক রকম কথাই চারিদিকে উঠবে, কিন্তু একটাই কথা বলবো, তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, আছে, থাকবে। কারণ তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জি পরীক্ষিত। তিনি মানুষের জন্য যা করেছেন, মানুষ তার মূল্য অবশ্যই ভোট বাক্সে দেবে। এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলেছেন, আপনারা দেখবেন তার ফুটেজে, যে জনতাই জনার্দন, অতএব জনগণ জানে, সময়ের অপেক্ষা জনগণই তার উত্তর দেবে কে কার পাশে থাকে, কি করে। একটু আসি উন্নয়নমূলক প্রশ্নে। এতদিন ধরে বেলডাঙ্গাতে উন্নয়ন হয়ে এসছে, কি মনে হয় কিছু কাজ কি এখনো বাকি আছে নাকি মোটামুটি সব শেষ? তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন বেলডাঙ্গাতে বহু উন্নয়ন হয়েছে। দেখুন, উন্নয়নের শেষ বলে কিছু হয় না। কারণ মানে একটা জিনিস, যেমন আজকে আপনি খেলেন বলে কালকে খাবেন না তেমন নয়। আজকে আপনি পড়তে বসালেন বলে কালকে পড়বেন না। যেমন পড়াশোনাও ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 হয়, তেমনি উন্নয়নেরও তাই হয়। আমি কখনোই বলতে পারি না যে আমি যা উন্নয়ন করে দিয়েছি এর থেকে বেশি উন্নয়ন হবে না। রকম বদলায়। আজকে হয়তো ঢালাই রাস্তা হবে, তারপর বিটুমিনাস রোড হবে, এরকম ভাবে উন্নয়নের রকম ফের হয়। তো সেইভাবে মমতা ব্যানার্জি সরকার যবে থেকে এসছে, 11 সাল থেকে, আমাদের উন্নয়নের সংলাপে আমরা যা যা উন্নয়ন হয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সেগুলো প্রত্যেকটাই মানুষের কাছে পৌঁছেছি। ক্রমে ক্রমে প্রত্যেকটা সময় মানুষের, আসলে মামাটি মানুষের সরকারে তো আমরা প্রত্যেকটা মুহূর্তে এটাই দেখে এসেছি যে সাধারণ মানুষের পাশে থাকার কথা বলে এসছেন দিদি। তো সেখানে প্রত্যেকটা প্রকল্প, তিনি 94 না 95টা যে প্রকল্প বার করেছেন, প্রত্যেকটাই হচ্ছে সাধারণ মানুষের জন্য। বিশেষ করে হচ্ছে দারিদ্র সীমার নিচে যারা বা মধ্যবিত্ত যারা, তাদের যাতে অসুবিধা না হয় তাদের কথা ভেবে প্রত্যেকটা প্রকল্প, বিশেষ করে মহিলাদের কথা ভেবে। মমতা ব্যানার্জি সবসময়তে মানে এটা বলতেও গর্ববোধ হয় যে মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা হয়ে যে এরকম কাজ করে, মহিলা হিসেবে সেই গর্ব তো বোধ অবশ্যই করি। কিন্তু উনি মহিলা হয়ে মহিলাদেরকে সমাজে এগিয়ে দেওয়ার জন্য একের পর এক প্রকল্প এনেছে, এবং তার সাথে তার প্রত্যেকটা প্রকল্পের একটা চিন্তা ভাবনার দিকও রয়েছে। যেমন রূপশ্রীতে দেখুন, আপনি রূপশ্রীতে টাকাটা যেমন দিয়েছে একটা গরিব পরিবারে, যাতে কন্যার বিয়ে দিতে যাতে অসুবিধা না হয়, তার সাথে এটাও দেখুন আপনারা, 18 বছরের নিচে কিন্তু তার বিয়ে দেওয়া যাবে না। বিয়ে দিলে কিন্তু সে রূপশ্রীটা পাবে না। কেন? একটা মেয়ের
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি 18 বছরের নিচে বিয়ে হয়ে গেলে কম বয়সে যখনই সে মা হয়ে যাচ্ছে তখনই বিভিন্ন রকম এক্লাম্পসিয়ার হচ্ছে, তার বিভিন্ন রকম হচ্ছে এবং প্রাণহানির আশঙ্কা রয়ে যাচ্ছে। তো একটা মেয়ের শারীরিক গঠন ঠিকঠাক তৈরি হতে এবং তার মা হতে সেই সময়টুকু লাগে, সেই কারণেই। ফলে এইটার জন্য যখনই গরিব মানুষ ভাববে যে মেয়েকে বিয়ে দিতে হবে, তখনই সে এটা ভাববে যে রূপশ্রীর টাকাটা তো আমি পাবোই, আমার পাশে তো সরকার আছে, অতএব 18 বছর অবধি তাকে পড়াশোনা, এবং সেটার সাথেই পড়াশোনার কথা চলে আসবে। তাতে আরেকটা জিনিস কি হচ্ছে যে বিয়েটা যখন দেরি করে দেওয়া যাবে তাতেই নাবালিকা বিবাহ রোধ হবে, মেয়েদের শারীরিক গঠন কমপ্লিট হতে একটা টাইম পাবে, এবং তার সাথে আমরা শিক্ষার একটা যোগও পাবো। যে একটা যতদিন বিয়ে না হচ্ছে ততদিন ছেলে মেয়েদের এই যে পড়ানোটা, এবার পড়াতে গেলেও একটা সমস্যা থেকে যায় যে গরিব মানুষের পেট চলবে না পড়াবে। এবার তার সাথেই সেইটা চলে আসে যে মেয়েদেরকে পড়াতে গেলে সেখানে একটা মেয়ে যদি পড়াশোনা করে সে কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পেয়েছে। তো এরকম ভাবে বিভিন্ন সময় উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একটার পর একটা প্রকল্পের জন্য যে চিন্তা ভাবনা, যে সামাজিক আর্থসামাজিক দিক গড়ে ওঠার জন্য সামাজিক যে উন্নয়নটা লাগে, এই প্রত্যেকটা চিন্তা ভাবনাই হচ্ছে সেই দিকেই নজর দেওয়া যে আমাদের যাতে সমাজে উন্নতি হয়, এবং সমাজের উন্নতি তো শিক্ষা ছাড়া সম্ভব নয়। এবং ছোট থেকে আমরা এটা দেখে এসেছি যে সমাজে মহিলারা এগোচ্ছে না, সেই সমাজ কখনো এগোতে পারে না। কারণ আমাদের বেসিক শিক্ষাটাই হয় মায়ের হাত ধরে। তো মা শিক্ষিত হবে, মা সুস্থ থাকবে, ফলে তার সন্তান সুস্থ হবে, সন্তান এগিয়ে যেতে পারবে। তো এই সমস্ত দিক দিয়ে যেরকম ভাবে মানুষের দিকে নজর রেখেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সুপ্রিমো, তো এই জিনিসগুলো মানুষ অবশ্যই জানে, মানুষ দেখছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আজকে তো এরকম নয় যে মানুষ কিছু জানতে পারছে না, হাতে হাতে মোবাইল রয়েছে, তাতে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সবকিছু খবর পাচ্ছে। এখন আর মানুষ বোকা নয়। তো সেই দিক থেকে দেখতে গেলে, আর তার থেকেও বড় কথা হচ্ছে মানুষের মহিলাদেরকে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিয়ের পর স্বামীর কাছে অনেকেই হাত খরচ পান না। তো সেখানে মহিলারা যাতে স্বাবলম্বী হয়, আমাদের স্বনির্ভর গোষ্ঠী আছে যারাই হাতের কাজ জানে, তো সেই দিক থেকে যাতে তারা স্বয়ংসিদ্ধা হতে পারে। তারপরেও একটা পরিমাণ লক্ষ্মী ভান্ডার মানুষকে অবশ্যই হেল্প করছে। তো তারপরেও আমি এটা বলবো, নতুন আরেকটা প্রকল্প যেটা লঞ্চ হয়েছিল যে যুবকদের জন্য, যুবক যুবতীদের জন্য, যে পড়াশোনা শেষ করার পরেও একটা পরিমাণ অর্থ লাগে। যে আমি নিজেও একটা সময় যখন চাকরির পরীক্ষাগুলো দিয়েছি, তো একটা পরিমাণ টাকা তো লাগে এই চাকরির পরীক্ষার ফর্মগুলো ফিল আপ করার জন্য। তো সেই অ্যামাউন্ট পাওয়ার জন্য তখন যদি সরকার পাশে দাঁড়ায়, তো সেটা একটা বড় দিক। সেই জন্য যুবসাথী প্রকল্প লঞ্চ হয়েছিল। তো একটার পর একটা প্রকল্প এই কারণেই লঞ্চ হয়েছিল যে যাতে মানুষ এগিয়ে যেতে পারে, সমাজ এগিয়ে যেতে পারে। তো যেখানে যে দল সবাইকে নিয়ে এগিয়ে যায়, সবার জন্য ভাবে, তো সেখানে অবশ্যই যে সবার জন্য, সবাই তো তার জন্য অবশ্যই থাকবে। এবার আসি একটু এসআইআর আবহে। এসআইআর আবহের কারণে উত্তপ্ত রয়েছে মোটামুটি বাংলার প্রত্যেকটি জেলা। কখনো দেখা যাচ্ছে গর্ভবতী মায়েরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, আবার কেউ কেউ আবার এই কারণে নিজের প্রাণ পর্যন্ত দিয়েছেন। এই বিষয়ে কি বক্তব্য রাখবে দিদি? দেখুন, 2014 সাল থেকে আমরা এটাই দেখে এসেছি যে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে মানুষকে লাইনে দাঁড়াতে অভ্যস্ত করানো হয়েছে। কি মানুষ আর কিছু শিখুক না শিখুক, কি করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় সেটাই শিখেছে। প্রথমে আমরা 2014 সালে এটাই শুনেছিলাম যে আমাদের দেশের প্রচুর ব্ল্যাক মানি, কালা ধান তার টার্মে, যে সেটা নাকি বিদেশে মানে চলে যাচ্ছে, সুইস ব্যাংকে চলে যাচ্ছে, এরকম অনেক কিছু। তো সেখানে আমাদের বিজেপি সরকার এটাই জানিয়েছিলেন যে কালা ধন যদি আবার ফেরত নিয়ে আসা যায়, এবং আনবে না, সেই কারণেই নোটবন্দি হয়েছিল। তো নোটবন্দি করে কালাধন ফেরত আসবে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা ঢুকবে। তো 15 লাখ টাকা তো খোঁজ নেই। তবে মানুষ সেই সময় একটা হয়রানির শিকার তো অবশ্যই হয়েছিল, কারণ ব্যাংকে একটা পরিমাণের বেশি অর্থ উঠবে না, বা সবাই তার ঘরে এমার্জেন্সির জন্য যে পরিমাণ অর্থ সঞ্চিত রেখেছিল এই নোট চলবে না। তো নোটবন্দির জন্য মানুষ একটা সময় হয়রানির শিকার হয়েছে, লাইনে দাঁড়িয়েছে। তারপরে এলো কি আধারের সাথে প্যান, প্যানের সাথে ভোটার, ভোটারের সাথে ব্যাংক কার্ড, ব্যাংকের পাসবইয়ের সাথে আধার, প্যান সমস্ত কিছু লিঙ্ক করতে হবে, তার সাথে ফোন নাম্বার। মানে একটা সময় সবাই এই লিঙ্কের জন্য লাইন দাঁড়িয়ে হয়রান হয়েছে।
তারপর করোনার সময়তে মানুষ ন্যাচারালি প্রত্যেকটা কাজের সময় লাইনে দাঁড়িয়ে 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 একটা বিভীষিকার মধ্যে চলেছে। সেই সময়তেও মানুষকে কখনো ঘটি বাজিয়েছে, থালা বাজিয়েছে, শাঁখ বাজিয়েছে, কি করোনা চলে যাবে। তো বিভিন্ন সময় মানুষকে আমরা এটাই দেখেছি, হয়রানি ছাড়া আলটিমেটলি আর কিছু হয়েছে বলে মনে হয় না। আর সমস্ত কিছুতেই সাম্প্রদায়িকতার সুরসুরি সব থেকে বেশি নজরে এসছে, এবং তারপরেও যখন দেখেছে যে সবকিছুর পরেও এই বাংলা তো মানে আমাদের স্বাধীনতার সময় থেকে পশ্চিমবঙ্গ যখন তৈরি হয়নি, বঙ্গ ছিল ইংরেজদের আমলে, তখনও বাঙালিরাই সব থেকে বেশি অবদান রেখেছে স্বাধীনতাতে। যখন ইংরেজরা এই রাজনীতি শুরু করে ভাগ করে দিয়ে গেল, তখন থেকেও পশ্চিমবঙ্গ সবসময়তেই বাঙালিরা, বাঙালিদের বুদ্ধি, বাঙালিদের কাজ, বাঙালিরা সবসময়তেই এগিয়ে যাওয়া জাতি। তো বাঙালিদের কখনোই মানে নত করা বা হয়রান করা একটু অসুবিধার, বাঙালিদেরকে বোকা বানানো। বাঙালিরা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুল ইসলামের বাংলা। তো প্রত্যেকটা মুহূর্তে যারা যারা মহাপুরুষ এখানে থেকে গেছেন, তারা সম্প্রীতির সঙ্গে থেকেছেন, সম্প্রীতি নিয়ে থাকতে বলেছেন। সেই রকম ভাবেই প্রত্যেক কবি কখনো বলেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তো কখনো বলেছেন মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তো সবসময়তেই আমরা এটাই দেখেছি, এবং আমাদের এখানেও প্রত্যেকটা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একে অপরের সাথে প্রত্যেকটা সময় আছি। তো সেখানেও যখন বাংলা দখল হচ্ছে না, তখন আমরা এটাই দেখেছি যে অবশেষে বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম কৌশল, এই সমস্ত কিছুর মধ্যেও আমরা এটাই দেখেছি যে এসআইআর নামক একটা প্রক্রিয়া চালু হয়েছে, বিভিন্ন জায়গাতেই হয়েছে। আমরা বাবা মায়ের কাছে শুনেছি 2002-এও হয়েছিল এই প্রক্রিয়া। এটা একটা লং টার্ম প্রসেস, তাতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়, ভোটার তালিকার সংশোধন অবশ্যই দরকার। তাতে ওরা যে বার্তাটা বা যে এজেন্ডা তৈরি করেছিলেন কি যদি সত্যি সত্যি বাংলাদেশিরা এসে বহিরাগত রোহিঙ্গা এই সমস্ত তাদেরকে নাকি তালিকা থেকে বাদ দিতে হবে। প্রশাসনিক পদে থেকে অবশ্যই আমি বলবো যে সত্যি যদি অবৈধ কোনো ভোটার থাকে বা অবৈধ নাগরিক এখানে অনুপ্রবেশকারী থাকে, তাকে বাদ দিক। কিন্তু এই 2 মাসের মধ্যে ভোটটাকে ইস্যু করে এই এত তাড়াতাড়ি একটা প্রসেসের মধ্যে গিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে এই যে হয়রানির শিকার মানুষ হলো, অবশ্যই তার দাম তাদেরকে দিতে অবশ্যই হবে। কারণ এই নির্বাচন কমিশন যেভাবে একটার পর একটা অর্ডার চেঞ্জ করেছিল, কখনো এই কাগজ হবে, কখনো ওই কাগজ হবে না। আমি নিজে দেখেছি বিডিও অফিসে গিয়েও কি গর্ভবতী মহিলারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, সদ্যজাত বাচ্চা নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে মহিলারা, কি তার বাচ্চা খিদেতে চিৎকার করে কাঁদছে, কোনো বয়স্কা মহিলা সে হাঁটতে পারছে না, কিংবা সদ্য তার হয়তো কোনো অপারেশন হয়েছে, তাকে অবধি টেনে নিয়ে আসা হয়েছে। তো এগুলো ভীষণভাবে অমানবিক এবং অমানসিক লেগেছে। এর জন্য মানুষের অধিকারের জন্য লড়াই আমাদের দিদির ছিল, আছে, থাকবে। সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব দেখেছে সুপ্রিম কোর্টে জনগণের হয়ে গলা তুলতে একজন কতখানা মানুষের জন্য থাকতে পারে, সেখানে গিয়ে বলতে পারে। তিনি বলেছেন এবং তিনি আগামীতেও মানুষের জন্য থাকবেন। এবং আমরা এটাই দেখেছি বরাবরই আমাদের সেইখানেও লাইনে দাঁড় করানো হয়েছে, এবং তারপরেও অ্যাডজুডিকেশনে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম এসেছিল, কিছু কিছু নাম সেখানে বাতিল হয়ে গেছে। এবং সেখানে প্রমাণ আছে যে যারা বছরের পর বছর ধরে যাদের বাপ ঠাকুরদার ভিটে, রিসেন্ট তো বেরিয়েছে যে নন্দদুলাল বসু, যারা আমরা আলংকারিক ইয়েতে সহজ পাঠ বা বিভিন্ন বই পড়ি, তার নাতিকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তো যারা বরাবর ভারতবর্ষের বাসিন্দা তাদেরকে এরমভাবে ডিভোটার করে দেওয়াটা অবশ্যই অন্যায়। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বহু প্রাণ গেছে, বিভিন্ন জন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, এবং তার সাথে ইদানিংও একটার পর একটা লিস্ট বেরোনোর সাথে সাথে লোকে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করছে। এগুলো সত্যিই নিন্দনীয়। এবং তারপরেও যেটা হচ্ছে এখন, তো তার সাথে নতুন করে গ্যাসের লাইনে সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে। তো একটার পর একটা মানুষ লাইন দিতেই অভ্যাস করেছে এবং লাইনই দেবে। কথা বলছিলাম নানান রকম উন্নয়ন নিয়েও, যেখানে রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রত্যেক মানে অভূতপূর্ব উন্নয়ন বলা যায়, প্রকল্প বলা যায়। তো সেই ক্ষেত্রে সেই লক্ষ্মীর ভান্ডারই নাকি বন্ধ করে ভারতীয় জনতা পার্টি আসলে শুরু হবে
অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা। খবরদার না, এটা নিয়ে ওনারা দিল্লিতেও ভোট করেছিলেন, কিন্তু এখনো অবধি দিল্লিতে সরকার এসে একজনও 3 পয়সাও পেয়েছে বলে জানা যায়নি। ফলে মানুষকে আমি এটাই বলবো, ভাওতাবাজি থেকে দূরে থাকুন। কারণ 3,000 টাকা কেন, যেমন 15 লাখ টাকাও সবার অ্যাকাউন্টে আজ অবধি ঢোকেনি। বিহারে বা দিল্লিতেও সবাই বিশ্বাস করেছিলেন, যারা বিশ্বাস করেছিলেন তারা ঠকেছেন, এখন অবধি পাননি। ফলে আমি প্রথমেই এই জন্য বললাম যে মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি তো পরীক্ষিত, যাচাই করা, তিনি দিয়ে দেখিয়েছেন তিনি কি করতে পারেন, দিতে পারেন। সেখানে অমুক হলে অমুক দেব, সেটা যখন তারা এসেছে যে যে জায়গায়, আজকে যে সমস্ত রাজ্যে তারা ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যগুলোর অবস্থা দেখলেই তো বোঝা যায়। বাঙালিদেরকে বোকা বানানো, আবারও বলবো, বাঙালিদেরকে বোকা বানানো এত সহজ নয়। যত দিক থেকেই মরণ কামড় দেওয়ার চেষ্টা করুক না কেন, অসম্ভব। কারণ ভোটটা ভোট বাক্সে মানুষ দেবে, কোনো দল নয়, কোনো নেতা নয়, কোনো অফিসার নয়, কোনো কমিশন নয়, মানুষ দেবে। অতএব মানুষ শেষ কথা বলবে, মানুষ যেখানে যাই বলুক না কেন, কিন্তু বাঙালিরা বিভ্রান্তি শিকার হবে না, বাঙালিরা তাই ভাঁওতায় যাবে না। তারা জানে দিনের শেষে কে পাশে থাকে। আর যদি আপনি উন্নয়নের কথা বলেন, বেলডাঙাতেও তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় আছে তবে থেকে একের পর এক উন্নয়নের কাজ করেছে। বহুদিনের মানুষের দাবি যেগুলো ছিল সেগুলোর দিকে নজর রেখেছে। শ্মশান ঘাট উদ্বোধন হয়েছে, আমাদের এখানে জলের প্রকল্পর কাজ চালু করেছে, বিভিন্ন জায়গায় বিশেষ করে মানুষ যেখান দিয়ে হাঁটাচলা করে, রাস্তাঘাট, ড্রেন, আলো, মানুষের উন্নয়ন বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো হয়েছে। একটা আগে দেখবেন সেই লাল মাটির মোরামের রাস্তা হতো, তো সেই রাস্তাটাকেই একটা সময় সভ্যতার নিরিখে বলা হতো ভালো রাস্তা। এখন আমরা খুব সুন্দর পিচের রাস্তা, একটা হাই স্পিডে গাড়ি যায়, সেটাকে খুব ভালো রাস্তা বলি। তো উন্নয়নের রকম ফের হয় সাপেক্ষে, কিন্তু উন্নয়নের শেষ বলে কিছু হয় না। কিন্তু তার মধ্যেও মামাটি মানুষের সরকারের থাকাকালীন 2021 সালে আমরা এখানে আমাদের হাসানুজ্জামান শেখকে বিধায়ক হিসেবে পেয়েছিল। মানুষ দুহাত তুলে তাকে আশীর্বাদ দিয়ে মমতা ব্যানার্জির সরকার গড়তে সাহায্য করেছিলেন। তো সেইখানে বেলডাঙাবাসীর কাছে অত্যন্তভাবে ধন্যবাদ জানাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে তিনি বিধায়ক হওয়ার পর থেকে মানুষকে কথা দিয়েছিলেন যে মানুষের বেলডাঙা বিধানসভাতে যে যে জায়গায় যে যে জলজান্ত সমস্যা আছে, জ্বলন্ত মানে উদাহরণস্বরূপ যেগুলো মানুষের দাবি ছিল সেগুলো তিনি রাখবেন। 2022 সালে আমাদের পৌরসভার ভোট হয়েছে এবং পৌরসভায় আমরা তৃণমূল সংখ্যাগরিষ্ঠতায় এসে যখন বোর্ড তৈরি করি, তারপরে এই তৃণমূলের বোর্ডকে সঙ্গে নিয়ে আমাদের বিধায়ক সাহেব একের পর এক উন্নয়ন করে গেছেন। মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আমাদের শ্মশান ঘাট হয়েছে, আমাদের এখানে জলের প্রকল্প হয়েছে বলবো না, কাজ চলছে। মানুষের কাছে খুব তাড়াতাড়ি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা অলরেডি কাজ চলছে। এখানে সব থেকে বড় জিনিস সেটা করেছেন সেটা হচ্ছে বেলডাঙাতে যে দুটো RH আর BPHC হসপিটাল আছে, সেই হসপিটালগুলোর অবস্থা মোটেই ভালো ছিল না। তো সেদিকে তিনি নজর দিয়েছেন। বিশেষ করে এখান থেকে আগে যে কোনো পেশেন্ট গেলেই রেফার করতে হতো বহরমপুরে, তো রেফার কেস যাতে কমে সেদিকে নজর রেখেছেন। প্রসূতি বিভাগ, এখানে সিজারিয়ান সেকশন উদ্বোধন করেছেন এবং সেখানে খুব তাড়াতাড়ি প্রসূতির মায়েদের যাতে সিজার করা হয়, ডাক্তারও চলে এসছে, ইকুইপমেন্টসও তৈরি আছে। হয়তো কিছু অফিসিয়াল ফর্মালিটিসের জন্য আটকে আছে, সেটাও চালু হয়ে যাবে। তার সাথে ব্লাড টেস্টের একটা ল্যাবরেটরি আমাদের BPHC-তে তৈরি হয়েছে, বিভিন্ন রকম ভাবে ইউনিট তৈরি হয়েছে। তো তার সাথে বিভিন্ন স্কুলেতে শিক্ষার দিকে নজর দিয়ে স্কুলেতে তিনি বিভিন্ন দপ্তর থেকে অর্থ বরাদ্দ এনে সেখানে অ্যাডিশনাল ক্লাসরুম, স্কুলের ল্যাবরেটরি, কম্পিউটার রুম, লাইব্রেরি এগুলো তৈরি করার দিকে নজর দেওয়া হয়েছে এবং হয়েওছে। ফলে এই সমস্ত উন্নয়নই সেই তৃণমূলের হাত ধরে আমাদের বিধায়ক করেছেন এবং আগামীতেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ থাকলে আগামীতেও তৃণমূল কংগ্রেস যেরকমভাবে মানুষের পাশে থেকেছে আগামীতেও সেইভাবেই থাকবে। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানুষের ঘরে ঘরে যেরকমভাবে পৌঁছে যাচ্ছে, আগামীতেও এরকমভাবেই প্রত্যেকটা উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা সেইটুকু কথা মানুষকে অবশ্যই দিতে পারি। এবং সেখানে তার আরো কিছু সমস্যা আছে বেলডাঙার বুকে। প্রথমেই বললাম যে উন্নয়নে তো শেষ হয় না। সমস্ত কিছু তিনি যে কথাগুলো দিয়েছিলেন আমাদের হাসানুজ্জামান শেখ, সেই কথাগুলো তিনি রেখেছেন। তিনি MLA হিসেবে মানুষ যে আশা নিয়ে তাকে ভোটে
জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন, তিনি মানুষের কাছে পরীক্ষিত, তিনি তার কথা রেখেছেন। এবং আগামীতেও মানুষ তৃণমূল সরকার যাকে দাঁড় করিয়েছেন, তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে, মানুষ যদি তৃণমূল কংগ্রেসের ওপর সেই ভরসা রেখে আগামীতেও তাকে জিতিয়ে বিধানসভায় পাঠায়, অবশ্যই যেরমভাবে তৃণমূল কংগ্রেসের প্রকল্প উন্নয়ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছিল সেটা তো পৌঁছবেই, এবং তার সাথে বেলডাঙার একটা জ্বলন্ত সমস্যা আছে যেটা কোনো রকম ভাবেই নজর আন্দাজ করা যায় না। সেটা হচ্ছে আমাদের বেলডাঙায় একটি পাঁচরাহা রেলগেট আছে, এবং বেলডাঙাতে এই রেলগেটটার সাথে বিভিন্ন জায়গা কানেক্টেড, ফলে প্রত্যেক দিন এইখানেতে রেলগেট পড়ে গেলে একটা বড় যানজটের তৈরি হয়। তো এই যানজট সমস্যা মেটানোর জন্য এখানে একটি রেলওয়ে ফ্লাইওভার ওভারব্রিজের দরকার। সেটা দীর্ঘকালীন, মানে এটা বহুদিন ধরেই দরকার। যে সময় এখানে এমপি ছিলেন আমাদের কংগ্রেসের 30 বছর, প্রায় 25 বছর ধরে, তিনিও এইটাকেই এজেন্ডা করে ভোট করে গেছেন। এখন যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনিও এটাকে এজেন্ডা করেই ভোট করছেন। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরা প্রত্যেকেই ক্ষমতায় ছিল। আজকে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনিও একটা সময় আমার এই বেলডাঙা পৌরসভারই চেয়ারম্যান ছিলেন। তো এরা প্রত্যেকটা সময় ক্ষমতা উপভোগ করার পরেও তারা একটা এই কাজ করবার জন্য সদিচ্ছা দেখাননি। আজকে তারা বলছেন যে মানুষ যদি ভোট দেয় তাহলে আমি ফ্লাইওভার 18 মাসের মধ্যে করে দেবো। মানুষকে বোকা বানানো বা ভাঁওতাবাজির একটা লিমিট হয়, আমি সেইটুকুনি বলতে চাই। কারণ আমরা এর আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোক বা আপনাদের মতোই যারা সংবাদ মাধ্যমে খবর করেন তারা এসেছেন, যোগাযোগ করেছেন, আমাকে যতবার বলেছে আমি একটা কথাই বলেছি যে দেখুন, যেখানে যে সংস্থা যে সরকারের আন্ডারেই হোক না কেন কাজ করবে মানুষের জন্য। কারণ আমরা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, এরা প্রত্যেকটা কথাতে এটাই বলেন, দেখবেন জনতাকে প্রায়োরিটি দেন। তাদের কাছে একটাই প্রধান জিনিস, সেটা হচ্ছে জনসাধারণ, তারা কি বলছে, তারা কি চাইছে। তো যে সংস্থাই কাজ করুক না কেন, আজকে বেলডাঙা পৌরসভা মানুষের জন্য, এই প্রত্যেকটা সরকারি সংস্থা তৈরি হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। মানুষকে পরিষেবা না দিলে আলটিমেটলি আমাদের তাহলে কোনো ভূমিকা নেই। তাহলে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই যদি আমাদের কাজ হয়ে থাকে, তাহলে যে যেখানেই থাকুক না কেন মানুষের পরিষেবাটা দেওয়া দরকার। সেখানে এখানে যখন আমাদের হাসানুজ্জামান শেখ এমএলএ হিসাবে চিঠি করেছেন, আমি চেয়ারম্যান হিসেবে চিঠি করেছি, তিনি তাদের সময় চিঠি করেছেন, কাজ এগিয়েছে, এটা কেন দেখাতে পারেন? আজকে কেন তাদেরকে বলতে হয় যে আমি ক্ষমতায় এলে? আজকের দিনেও তিনি রানিং কাউন্সিলর, তিনি একটাও চিঠি করেন না তার ওয়ার্ডের লোকের উপকারের জন্য। তো সেখানে আগামী দিনে তিনি কতটা মানুষের হয়ে এই জ্বলন্ত সমস্যার সমাধান করবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। তবে আমি একটা জিনিস মনে করি, দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে নয়, এটা সাধারণ মানুষ হিসেবেও বলার, যে যে সমস্যাটা একটা বড় সমস্যা, সেখানে সরকার, জনসাধারণ, সমস্ত দল একসাথে মিলেই লড়াইটা হোক না। সবসময় সমস্যাগুলো কেন ভোটের এজেন্ডা হবে? আমরা সমস্যা এখানে কিন্তু এটাই বলবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকের দিনে পরীক্ষিত এবং তার জায়গায় সফল। আজকে তৃণমূল কংগ্রেসের যে কোনো প্রতিনিধি বেলডাঙার বুকে দাঁড়িয়ে যে যে কাজগুলো করে দেবেন বলেছিলেন, তারা কিন্তু সেই কাজগুলো হয় করে দিয়েছে আর না হলে চালু করে দিয়েছেন। হাসানুজ্জামান শেখ 21 সালে যে কাজ দুটো তিনি কথা দিয়েছিলেন, যে 3টি কাজ তিনি কিন্তু করে দিয়েছেন। জলের কাজ চলছে কিন্তু তিনি চালু করে দিয়েছেন। একটার পর একটা প্রকল্প আমরা কিন্তু মানুষের জন্য করতে পেরেছি এবং আগামী দিনেও করব। একটা ড্রেনেজ সিস্টেমের সমস্যা আমাদের ছিল, এখনো আছে, সেটা নিয়ে লড়াই চলছে এবং সেটা চলবে। কারণ আমরা মামাটি মানুষের সরকারটা করি, আমরা মামাটি মানুষের সরকারের দল করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার কথা বলে। তো আমার মনে হয় আমি এত ভোট পেলে এই কাজ করব বা এটা হলে করব, এটা যদি থেকেই থাকে তাহলে মানুষের সেখানে ভাবা উচিত যে এদের হাতে ক্ষমতা তো এর আগেও ছিল, তাহলে সেই ক্ষমতাটা থেকে তারা কেন এই কাজগুলো করতে পারলো না? কারণ আজকের দিনে আমরা পরীক্ষিত, আমরা এই কাজগুলো করে ফেলেছি এবং তার সাথে মমতা ব্যানার্জি বলছেন যে আগামী দিনে তিনি এলে বা তার দল এখানে এলে এই কাজগুলো করবে। কিন্তু এটা তো নয় যে যে কথাগুলো বলেছিলাম সেগুলো রাখিনি। 15 লাখ টাকা লোকের অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন কিন্তু দিতে পারেননি, তা তো নয়। পরপর
ক্রমবর্ধমান, যেখানে যে প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে দেওয়া হয়েছিল প্রত্যেকটা পূরণ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এমন তো নয় যে শুধু মানুষকে হয়রানি করা হচ্ছে, ভাওতা দেওয়া হচ্ছে। দিল্লিতে, বিহারে দেখা যাচ্ছে 3,000 করে টাকা দেও বলে এখনো অব্দি দিচ্ছে না, বা 8,000 টাকা দিয়ে ফেরত। এই এই জিনিসগুলোতেই আপত্তি। উন্নয়নটা হোক মানুষের দিকে নজরে রেখে, আর উন্নয়নকে মাথায় রেখে ভোটটা হোক। এবার হ্যাঁ, একটা বেলডাঙায় জলজান্ত সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের রেলওয়ে ওভারব্রিজ। সেখানে আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে সর্বধর্ম এবং সর্বদলীয় সমন্বয়তেই আমাদের যে কোনো বেলডাঙার যে সমস্যা সেগুলো সমাধানের চেষ্টা করা উচিত। কিন্তু আমরা দেখেছি একটা সময় 25 বছর ধরে যিনি এমপি ছিলেন ওই ওই জিনিসটাকে এজেন্ডা করে তিনি ভোট করে দিয়ে গেছেন, এই হলে করব, এই হলে করব, কিন্তু আজ অবধি সেটা হয়নি। বিজেপির লোকও তাই শুনছি নাকি বলছে যে আমি যদি এমএলএ হই তাহলে 18 মাসের মধ্যে হবে। কিন্তু সেখানেও প্রশ্ন হচ্ছে যে এর আগেও তিনি ক্ষমতায় ছিলেন, যদি তার বাস্তবিকভাবে মন থেকে ভালো করার দরকার ছিল তিনি এমনিই করতে পারতেন। এখানে নগর কল্যাণ সমিতি আছে, তারাও চেষ্টা করছে। আমাদের এমএলএ বা আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম ভাবে চিঠি করেছি রেলওয়ে যে শিয়ালদা সাব ডিভিশনে, তাদের সাথে রীতিমতো কথা চলছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তৃণমূলের সরকারের থেকে তৃণমূলের লোকেরা না দিদির শিক্ষায় শিক্ষিত, তো আমরা সবসময়তে যেটা মানুষকে করে দিতে পারবো বা হয়ে যায় আমরা সেটা বলি যে এটা দেওয়া হলো বা এটা আমরা করে দিলাম। যেটা করা হয় না সেটা আগে থেকে আমরা করে দেবোটা করে ঢাক পেটাতে পছন্দ করি না। কারণ আমরা যেটা কাজের মানে আমাদের একটাই মন্ত্র যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমাদের কাছে কাজটাই লক্ষ্য, আমরা মানুষের জন্য কাজটাই করি। তো কাজটা করার পরে না হয় বলবো যে না এই মানুষটা এই কাজটা করলো। সেখানে কাজ না করে যদি কেউ বলে 18 মাসের মধ্যে করে দেবো, তো সেখানে একটাই প্রশ্ন, তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন? যে অভয়ের জন্য আমরা প্রত্যেকে লড়াই করেছি, এখনো লড়াই করছি তার জাস্টিসের জন্য। তো সেই অভয়ের মাকে রত্না দেবনাথকে দেখা গেছে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রার্থী হিসেবে দাঁড়াতে। কি বক্তব্য রাখবেন তিনি এই বিষয়ে? প্রথমে হচ্ছে আমিও তো একজন মা, একজন মেয়ে। প্রথমে আমি একজন মেয়ে, তারপরে আমি একজন মা, আর তারপরে আমি একজন দায়িত্বপ্রাপ্ত নাগরিক। তো সেই সমস্ত দিক থেকে আমি এটাই বলবো, কারুর বাড়ির কোনো মেয়ের সাথে এরকম নিকৃষ্টতম ঘটনা যেন না ঘটে। তীব্র ধিক্কার জানানোর ভাষাও নেই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসের জন্য যে লড়াই, আমিও সেই দলেই পড়ি। কারণ আমরা প্রত্যেকে চাই যে এইরকম জঘন্যতম অপরাধ যারা করে তারা দৃষ্টনীয় শাস্তি পায়। পৃথিবীর যে কোনো প্রান্তে দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাদের জন্য হয়। যে দেশে যে সরকারই থাকুক না কেন, এটা তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে অপরাধীদের শাস্তি দেওয়া। এবং সেইখানে আমি এটাই বলবো যে ভারতবর্ষে কিছু কিছু জায়গায় আমরা এমন এমন ঘটনা দেখতে পাচ্ছি যেগুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আলোচনা করতেও খারাপ লাগছে। কারণ প্রথম বিষয়টাই হচ্ছে আজকে অভয়ের জন্য অবশ্যই জাস্টিসের দরকার, কিন্তু তার জন্য অভয়ের মায়ের ভোটে দাঁড়ানোর এইখানে আমি কোনো যোগসাজশের মানে কোনো যুক্তি খুঁজে পাইনি। কারণ তাহলে কি যারা সরকারে ছিলেন, যারা এই ইডি সিবিআই, এরা কি তাহলে ব্যর্থ দোষীকে শাস্তি দিতে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা আরো একটা জিনিস দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী বিদেশে ঘুরতে ভালোবাসেন, বিদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে উনি খুব ভালোবাসেন। তো এত কিছুর পরেও আমরা দেখেছি মণিপুর জ্বলছে, মণিপুরে নগ্ন মিছিল হয়েছে। কালকে একটা ভিডিও দেখছিলাম, ভাইরাল হয়েছে যে আর্মির কোনো একটা গাফিলতির কারণে বা কিছু একটা ইয়েতে কোনো মিসাইল ব্লাস্ট হয়েছে, তার জন্য একটি মহিলা তার সদ্যজাত 2 ছোট ছোট বাচ্চা তারা মারা গেছে। তো সেখানেও সরকার নির্বিকার। কিছু কিছু ক্ষেত্রে সরকারের এই নির্বিকার থাকার অবস্থা আমাদের সাধারণ মানুষের সমাজকে অবশ্যই ভাবাচ্ছে। আর তার থেকেও বড় কথা, 2014 সালের পর থেকে আমরা দেখেছি যে নাম মেনশন না করেই বলছি আমি, কারণ গুগল সার্চ করলে এখন সবাই সবটা পাবে, এখন সব সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবল। কি 27 জন ক্যান্ডিডেট 14 সাল থেকে একের পর এক তারা
ভোটে লড়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখা যাচ্ছেন কোথাও কেউ এমপি, কোথাও এমএলএ। তো তারা তাদের এগেনস্টে এই অভয়ার মতোই বিভিন্ন রকম কেস চলছে। তো কেস চলা সত্ত্বেও তারা এমপি এমএলএ হতে পারছে। অ্যাকচুয়ালি দেখুন, এমপি বা এমএলএ হচ্ছে আমাদের ভারতবর্ষে সেই সমস্ত মানে সাংবিধানিক প্রতিষ্ঠান যেখানে দেশের আইন তৈরি করা হয়। তো সেখানে আমরা কাকে পাঠাচ্ছি সেই বিষয়ে অবশ্যই আমাদের ভাবনা চিন্তা থাকা উচিত। সেখানে আমরা পাঠাচ্ছি তাদেরকে না যারা এরকম অভয়ার মতো কেস তৈরি করছে। আর অদ্ভুতভাবে আমরা দেখছি যেখানে আমাদের দেশের আবিষ্কার করেন যারা বৈজ্ঞানিক, তাদেরকে দেখছি জেলে থাকতে। ফলে দেশের উন্নতি এবং সামাজিক অবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে। তো সেখানে অভয়ার মাকে কি কারণে ভোটে দাঁড় করানো হলো, এটা ভোট মুদ্রা বা মানুষের অভয়ের প্রতি যে সেন্টিমেন্ট, যে ভালোবাসা বা যে ন্যায় বিচারের যে ইমোশন, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সেইটাকে কাজে লাগিয়ে ভোট চাওয়ার জায়গা হতে পারে। কারণ তাছাড়া আর কিছু কোনো যুক্তি তো ভালো বাংলায় কিছু আসছে না। কোথাও না কোথাও গিয়ে নারী সুরক্ষা নিয়েও একটা প্রশ্ন উঠছে। হ্যাঁ, 100 বার। সেখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে আমাদের এই ঘটনার পরেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সুপ্রিমো, আমাদের প্রত্যেকের পছন্দের প্রিয় দিদি চেষ্টা করেছিলেন অপরাজিতা বিল আনতে। আমরা দেখেছি সেই অপরাজিতা বিলের তীব্র প্রতিবাদ হয়েছে, সেই বিল পাশ করতে দেওয়া হয়নি। এবং ইদানিং একের পর এক আপত্তিজনক যে সমস্ত ভিডিও বিজেপি নেতাদের বেরোচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে নারী সুরক্ষা কোন জায়গায় এবং নারীদের সম্মান কোন জায়গায় তারা রেখেছে। সর্বশেষ একটাই কথা বলার যে বেলডাঙ্গাবাসীদের জন্য, বেলডাঙ্গার মানুষদের জন্য সামনে ভোট কি বার্তা রাখবেন? বেলডাঙ্গাবাসীদের জন্য এটাই বার্তা রাখবো যে তৃণমূল কংগ্রেসের মানুষ প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। প্রত্যেকটা প্রকল্প এবং উন্নয়ন যেরকম ভাবে আপনাদের ছিল, আপনাদের জন্য ছিল, বা যে সমস্ত উন্নয়নের কাজ চলছিল বা আগামী দিনেও যেগুলো করার আছে, সেগুলো তৃণমূল কংগ্রেসের মানুষ অবশ্যই করবে। দেখুন, সবার উপরে দল লাগে। দল মনে করেছেন এখানে একটা বড় এজেন্ডা উঠছে, সেটা হচ্ছে যে আমাদের বেলডাঙ্গাতে এমএলএ টিকিটে ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছে। তো সেখানে মানুষকে এটাই বলবো যে সবার উপরে দল, দল ঠিক করেছে কাকে কোথায় দিতে হবে, কাকে কোথায় টিকিট দিতে হবে। দল দিয়েছে, আমরা সেই দলের জায়গা মান্যতা রেখে আমরা অবশ্যই মানুষের কাছে ভোট ভিক্ষা করব। এবং মানুষকে এটাই মাথায় রাখতে বলবো যে সবকিছুই কিন্তু মানুষটা বড় কথা না, সবকিছুর পিছনে কিন্তু সেই ঘাসের উপর জোড়াফুল চিহ্ন, সবকিছুর পিছনে মমতা ব্যানার্জির ছবি, সব জায়গাতেই মমতা ব্যানার্জির উন্নয়ন। তাই সেটাকে মাথায় রাখতে। আর আমাদের এখানে রবিউল আলম চৌধুরী প্রার্থী হয়েছেন, তিনি বাইরের কেউ নন। তিনি দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন বেলডাঙ্গারই বুকে। তিনি দেবকুণ্ডুতে মানুষ, বেলডাঙ্গা বিধানসভার ভেতরেই। তিনি বেলডাঙ্গার যে কোনো বিপদে আপদে তিনি ছুটে এসেছেন, ঝাঁপিয়ে পড়েছেন। ফলে বেলডাঙ্গার সাথে তার একটা অন্যরকম সম্পর্ক ছোট থেকেই। তিনি বেলডাঙ্গারই ছাত্র, তার স্কুল জীবন থেকে শুরু করে সমস্ত কিছু, রাজনীতির একটা বিশাল বড় ভাগ বেলডাঙ্গাতে কেটেছে। এবং বেলডাঙ্গার বহু মানুষের সাথে তার যথেষ্ট ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে। বেলডাঙ্গার মানুষ জানে তিনি কেন। ফলে যদি ব্যক্তিগতভাবেও দেখেন তাহলেও মানুষের সাথে, মানুষের পাশে থাকার লোক। এবং তার সাথে যদি দেখেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, তাহলে তো এটাই বলবো যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে মাথায় রেখে ভোটটা দেবেন। কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখে কথা বলে, শুধুমাত্র ভোট বাক্সের সাম্প্রদায়িকতাকে প্রতিফলন করেন না। কারণ বিজেপি দলটা থেকে পাকিস্তান, বাংলাদেশ, হিন্দু, মুসলমান এই চারটে টার্ম যদি সরিয়ে নিই, তাহলে আলটিমেটলি এদের বলার কিছুই থাকবে না। সেখানে আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু মন্দিরও করছেন, সবই করছেন, কিন্তু কখনো এটা বলেননি আমি মসজিদ করলাম বলে ভোট দাও বা মন্দির করলাম বলে ভোট দাও। সবসময় তিনি এটাই বলেছেন, আমি মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকবো। সেই কারণেই তো মা মাটি মানুষের সরকার, মানুষের জন্য তিনি কথা বলছেন। তো মানুষের উন্নয়নকে পাথরে করে যিনি সবাইকে এগিয়ে নিয়ে যেতে চান, সবার পাশে থাকতে চান, মানুষ অবশ্যই তার পাশে থাকবে, এটাই মানুষের কাছে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।